দেশজুড়ে নির্বাচনী উত্তাপে হার মেনেছে মাঘের শীত। প্রচার যুদ্ধে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারের দুয়ারে। ক্ষমতায় গেলে নারায়ণগঞ্জে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ করবে বিএনপি। কাল ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, কথা বলবেন সার্কিট হাউস মাঠের জনসভায়। সুনামগঞ্জের ৩১ আসনে ৫ প্রার্থীদের টালমাটাল ১১ দলীয় জোটের নির্বাচনী ঐক্য। জমজমাট প্রচার বিএনপির। এবং গণভোটের হানা প্রশ্নে অন্ধকারে কুষ্টিয়ার সাধারণ ভোটাররা। বিষয়টি শুনলেও বেশিরভাগের নেই সুস্পষ্ট ধারণা। সরকারি প্রচারণা জোরদারের দাবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বইছে উৎসবের হাওয়া। ভোটারদের কাছে টানতে পঞ্চম দিনের প্রচারণায় সকাল থেকে মাঠ চষি বাড়াচ্ছেন প্রার্থীরা। বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলছে জনসভা, পথসভা ও গণসংযোগ। পাড়া মহল্লার অলিগলিতে এখন কেবলই ভোটের গুঞ্জন। রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের প্রচারণায় মুখর জনপদ। সব প্রার্থী ভোটারের দুয়ারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের বিশদ প্রতিশ্রুতি। কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকেই গণসংযোগ করছেন তারা। ভোটের পরিবেশ সুষ্ঠু ও উৎসব মুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের। দিন রাত সমান তালে জনসংযোগের কারণে ভোটারদের মধ্যেও আলোচনা ও আগ্রহ বাড়ছে নির্বাচন নিয়ে। বরগুনা ১ আসনের প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মালিক মিঠু। মিঠু, এই মুহূর্তে কোন প্রার্থীর প্রচারণা চলছে, ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলে কি তথ্য আছে জানাবেন। জানার সাথে আপনাকে আসলে ধন্যবাদ। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে এবং প্রার্থী এবং যে সমর্থক রয়েছেন তারা কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের মন জয়ের আসার চেষ্টা করছেন। আমি আসলে এই মুহূর্তে রয়েছি বরগুনা ১ আসনে, যেটি আসলে বরগুনা সদর, তালতলী এবং আমতলী নিয়ে গঠিত। এবং এই সদর আসনটিতে আসলে কিন্তু ব্যাপক ভোটার রয়েছেন। ৫,৫৭,৮৭৪ জন ভোটার রয়েছে, তার অধিকাংশই নারী এবং তারা এই ভোটাররা কিন্তু প্রতিটা প্রান্তিক মানুষের কাছে যাচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতির নানান বিষয় কিন্তু এখানকার প্রার্থীরা যারা রয়েছেন আসলে তারা কিন্তু সেই দুয়ারে দুয়ারে যাচ্ছেন। ভোটারদের কি আছে এবং চাহিদার জন্য ভোটারদের ভোটও প্রার্থনা করছেন। আসলে আপনার ভোটার প্রচারণা কেমন চলছে, ভোটারদের কেমন থেকে সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, ভোটার আমরা খুব রকম সাড়া পাচ্ছি। মানুষের দীর্ঘদিন পরে যে ভোটের আবহাওয়া তৈরি হয়েছে, মানুষে অত্যন্ত উচ্ছ্বাসিত এই ভোটটা তারা আগ্রহ সহকারে দেওয়ার জন্য। এবং ১২ তারিখে সকলে ভোট, আমার তো ধারণা যে মানুষের যেভাবে সদিচ্ছা আমি দেখি তাতে ইউনিয়ন পরিষদের যে ভোট কাউন্ট হয় তার থেকে বেশি ভোট ইনশাল্লাহ এবার জাতীয় নির্বাচনে কাউন্ট হবে ইনশাল্লাহ। এবং ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এখানকার যারা প্রার্থী রয়েছেন, আপনার তো বেশ জনপ্রিয়তা রয়েছে, সর্বোপরি যে আমরা বিএনপির যে মনোনীত প্রার্থী যে নজরুল ইসলাম মোল্লা রয়েছেন এবং তার আপনার যে কতটা আপনি ব্যস্ততার সময় পার করছেন? যে আসলে দেখুন, বরগুনা একটা অনুন্নত জেলা। এখানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা সকল ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। যে কোনো জেলার থেকে বরগুনা আমরা অনেক পিছিয়ে। এখানে মানে স্বাস্থ্য খাতে মানে আপনার কোনো নাই। মানুষ একটা সামান্য একটা রোগ নিয়ে হসপিটালে গেলেও রেফার করে দেয়। একটা গরিব মানুষের পক্ষে চিকিৎসা নেওয়া সম্ভব না। এলাকায় কোনো রাস্তাঘাট নাই, ব্রিজ কালভার্ট নাই। এখনো এইসব এলাকায় খালের উপরে চার দেওয়া আছে, বাঁশের সাঁকো দেওয়া আছে। এটা বাংলাদেশের কোনো জেলায় নাই, এই জেলায় আছে। এখানে অনেক কাজ। আল্লাহ যদি আমাকে কামিয়াব করে এবং এলাকার মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, অবশ্যই আমি এই যোগাযোগ খাত, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এবং বেকার সমস্যা, অনেক তরুণ বেকার, তাদের কোনো কর্মসংস্থান নাই। বরগুনা থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন মালিক মিঠু সেখানকার প্রার্থীদের প্রচারণার খবর। এবার প্রার্থীদের প্রচারণার খবর জানাতে শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, আমরা এতক্ষণ শুনছিলাম বরগুনার নির্বাচনের প্রচারণার খবর। ইতিমধ্যেই বিএনপি প্রার্থী মাঠে নেমেছেন, তো শেরপুরে এই মুহূর্তে কোনো প্রার্থী প্রচারণা চালাচ্ছেন কিনা, তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এর পরিপ্রেক্ষিতে ভোটারে বা কি বলছে, সব মিলে জানাবেন। এই মুহূর্তে শেরপুর ২ আসন, ২টি উপজেলা নিয়ে গঠিত, নালিতাবাড়ী এবং নকলা। আমরা এই মুহূর্তে নালিতাবাড়িতে রয়েছি। আমরা যে স্থানটিতে রয়েছি এখানে আসলে জামাতের যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া, তিনি প্রচারণা করছিলেন। আমরা আসলে নির্বাচনের যেদিন থেকে প্রচারণা শুরু হয়েছে সেদিন থেকে দেখছি যে ভোর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা বিভিন্ন যে আপনারা যে বিভিন্ন প্রার্থীর ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের সাড়া কেমন পাচ্ছে, নির্বাচনের উৎসব কেমন?
আলহামদুলিল্লাহ। আমার শেরপুর ২ নকলা নারীতে বাড়ি। আমার এখানে ৪,৩৫,০০০ ভোটার রয়েছে। আলহামদুলিল্লাহ। আমি প্রতিটি গ্রামে গঞ্জে বাজারে এবং প্রতিটি পাড়া মহল্লায় আমি গিয়েছি, গণসংযোগ করেছি, উঠান বৈঠক করেছি, পথসভা করেছি। আলহামদুলিল্লাহ। এখানে নারী পুরুষ সকল ভোটাররা এবং তরুণ ভোটাররা সহ আমাকে ব্যাপক সাড়া দিয়েছে। ইনশাআল্লাহ এখানে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দীর্ঘদিন পর আমাদের সহকর্মী শেরপুরের সহকর্মী এস এম জুবায়ের জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনের প্রচার প্রচারণা খবর। ক্ষমতায় গেলে নারায়ণগঞ্জে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ করবে বিএনপি। পাশাপাশি জেলার যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রবিবার রাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, মা বোনদের নিরাপত্তা, ব্যবসায়ীদের সুরক্ষা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। ভোটারদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থেকে ১২ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। মাদকের একটা বিশাল সমস্যা আছে। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। তরুণ এবং যুবক যারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, ভাষা শিক্ষার মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনের জনসভার প্রস্তুতি নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ইমরান হাসান রাব্বি। ইমরান, আপনার প্রতিবেদনটিতে দেখছিলাম উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ময়মনসিংহে তারেক রহমানের আগমন ঘিরে। তো তার আগমন নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, দলীয় প্রধানের কোনো ধরনের নির্দেশনা কি তারা প্রত্যাশা করছেন কিনা, সব মিলে জানাবেন। সাথী, আসলে একেবারেই আমরা যতটুকু তথ্য পেয়েছি যে ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন ময়মনসিংহে। আর এই নিয়ে কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই সকল ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে। এই সার্কিট হাউস মাঠেই আগামীকাল জনসভায় যোগ দেবেন এবং বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসলে শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল থেকেও বিএনপির নেতাকর্মীরা এখানে আসবেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ইতোমধ্যে একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু ময়মনসিংহ, এমনটাই আসলে বলা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। সকল কিছু শেষ করে আসলে আজকে প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে জেলা বিএনপির পক্ষ থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি যে লক্ষ নেতাকর্মীর ঢল নামবে এই সার্কিট হাউস মাঠে। তেমনভাবেই প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করার শেষ পর্যায়ে রয়েছে। আমরা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে প্রত্যাশা করছেন যে এই তারেক রহমানের যে ময়মনসিংহ আসা নির্বাচনের সামনে যে নির্দেশনা, সেই নির্দেশনা নিয়ে আসলে তারা কাজ করবেন এবং আগামীর নির্বাচনে আসলে তারা এই বিএনপিকে জয় করার জন্য যতটুকু কাজ করা যায় ততটুকু কাজ করার জন্য তারা আসলে প্রত্যয় ব্যক্ত করবেন তারেক রহমানের কাছে। আসলে এই ছিল প্রস্তুতির সবশেষ খবর সার্কিট হাউস মাঠ থেকে। সুনামগঞ্জের ১ ও ৩ আসনে একক প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ২ আসনে ৫ প্রার্থীতে বিভক্ত হয়ে পড়ায় জোটের সমর্থক ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে চরম বিভ্রান্তি। তবে ভোটের উৎসবে প্রচারে সরব এই ২ আসনের বিএনপির প্রার্থীরা। নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় তারা। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই সুনামগঞ্জ ১ ও ৩ আসনে প্রচারণায় সরব বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা। হাটবাজার, পাড়া মহল্লা ও গ্রামে গ্রামে চালানো হচ্ছে গণসংযোগ ও উঠান বৈঠক। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন প্রার্থীরা। আপনার সবাই সবার জায়গা থেকে এখনই কেজে লেগে যেতে হবে, কারণ ওরা কিন্তু কাজ আরো আগেই শুরু করছে, মিথ্যাচার আরো আগেই শুরু করছে। আমরা সত্য, তবে আমার একটা বিশ্বাস, মিথ্যাচার যত আগেই হোক, সত্য তো সত্যই। সুষ্ঠু একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে এবং আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। অন্যদিকে একক প্রার্থী নির্ধারণে ব্যর্থ হওয়ায় টালমাটাল অবস্থায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন
11 দলীয় জোট। সুনামগঞ্জ 1 আসনে জোট থেকে বাংলাদেশ নিজামে ইসলামী পার্টির মাওলানা মোজাম্মিল হক তালুকদারকে প্রার্থী নির্ধারিত করলেও মাঠ ছাড়েননি জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ খান। আমি আমার দল এবং জোটের পক্ষ থেকে সমস্ত ভোটারবৃন্দুর কাছে আমার মার্কা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার দায়িত্ব হবে। দাঁড়িপাল্লা নিয়ে আমরা ছিলাম, আমরা আছি, ইনশাআল্লাহ 12 তারিখে বিজয় নিয়ে আমরা করে ফিরব। অন্যদিকে সুনামগঞ্জ 3 আসনে একক প্রার্থী না দেয়ায় জোটের পক্ষে এখন পর্যন্ত মাঠে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের শাহিনুর পাশা চৌধুরী, এবি পার্টির সৈয়দ তালহা আলম এবং খেলাফত মজলিসের হাফেজ শেখ মোস্তাক আহমদ। প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতের ইয়াসিন খান। এদিকে 2টি আসনে ঐক্যের 5 প্রার্থী থাকায় জোটের মাঠ পর্যায়ের প্রচারণাও দুর্বল হয়ে পড়ছে। সমর্থকরা সিদ্ধান্তহীনতায় রয়েছেন কার পক্ষে চালাবেন প্রচারণা, আর ভোটাররাও আছেন বিভ্রান্তিতে। পুরনো ভোট দিব তারা নিশ্চয়তা করতে পারেন না। যোগ্য ব্যক্তি যারে মনে হবো আমরা ভোটটা দিব। 3-4 জন প্রার্থী থাকা মানুষ বিভ্রান্ত চড়েছে, কাকে ভোট দিবে কাকে না। এই পরিস্থিতিতে সংগঠিত ও ধারাবাহিক প্রচারণায় বিএনপি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভোটের হিসাব কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জহুরুল, প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এছাড়া সব মিলে প্রচারণা কেমন দেখছেন জানাবেন। সাথী, আপনাকে আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে কিন্তু গণসংযোগ সহ অন্যান্য ভোটারদের কাছে কিন্তু প্রার্থীরা যাচ্ছেন। আমরা এখন আছি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে। এখানে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী একজন কিন্তু গণসংযোগ করছে। আমরা সেখানে কথা বলার চেষ্টা করব। এখানে তারা কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এই চাঁপাইনবাবগঞ্জের যে আসনটি আছে সেই আসনটি মূলত হচ্ছে যে এই সদর উপজেলা নিয়ে গঠিত। এই সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী কিন্তু গণসংযোগ করছেন। আমরা একটু গণসংযোগের ছবি দেখানোর চেষ্টা করছি এবং সে যে গণসংযোগ করছেন এবং কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা কিন্তু আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব। আপনি তো গণসংযোগ করছেন এবং সে সাথে হচ্ছে যে মানুষের দ্বারে যাচ্ছেন, মানুষের সাড়া কেমন আছে বলে আপনি একটু জানাবেন। মানুষের সাড়া সকাল 9টা স্বতঃস্ফূর্ত, বিশেষ করে এখানে 90% আমাদের মহিলারা উপস্থিত। আমাদের এই অঞ্চল হচ্ছে অত্যন্ত কৃষি নির্ভর এলাকা। আবাদ শুরু হয়ে গেছে, যে কারণে পুরুষ লোক সব এখন মাঠে আবাদে চলে গেছে। তাদের স্ত্রীরা, তাদের কন্যা সন্তানরা সব এখানে রয়েছে। এই এলাকায় বিএনপির দুর্গ এবং এলাকার এই সেচ ব্যবস্থা উন্নয়নে আমি বিগত সময় থেকে এলাকার কৃষকদের চাহিদা অনুযায়ী সেচের পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এলাকার রাস্তাঘাট নির্মাণ, এলাকায় রাবার ড্যাম, মহানন্দা নদীতে পানি সংরক্ষণ, এই সমস্ত কাজ করার ফলশ্রুতিতে এলাকার মানুষ আমার প্রতি ব্যাপক আস্থাশীল এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে তারা ব্যাপক এবং বিপুল ভোট দিয়ে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি। আমাকে অতীতেও 5 বার নির্বাচিত করেছে, এবার 6ষ্ঠবারের মতো তারা আমাকে ভোট দেওয়ার অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছে ইনশাল্লাহ। একটু বলবেন আপনাকে কেন ভোট দিবে জনগণ, একটু বলবেন। আমাকে ভোট দিবে তার কারণ আমি জনগণের বন্ধু, জনগণের দুঃখে সুখে, জনগণের বিভিন্ন সমস্যায় তাদের পাশে থাকি। আমরা একটু জানছি যে আপনি কি ধরনের মানুষজনকে প্রতিশ্রুতি দিচ্ছেন এই আগামী নির্বাচিত যদি হন, তাহলে সেটা কি কাজ করবেন? আগামী নির্বাচনের মধ্যে আমার অন্যতম প্রায়োরিটি একটি ওয়ার্ক থাকবে যে আমার এলাকাকে কৃষিতে ব্যাপক অগ্রসর এবং উন্নত করব। এই জন্য আমি কৃষকদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব এবং সেচের পানি যেন কৃষকরা স্বল্প মূল্যে, সার, বীজ, কীটনাশক এগুলো যেন তারা ন্যায্য মূল্যে পায়, তার জন্য আমরা কৃষকদেরকে ফার্মার্স কার্ড প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ করব। থ্যাংক ইউ। আমরা একটু বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এই আসনটিতে প্রায় হচ্ছে যে 4,63,000 লোক এবার ভোট দিবেন বলে আমাদেরকে নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন। এই ছিল সর্বশেষ তথ্য আমাদের কাছে। সাথী জহুরুল, ধন্যবাদ। আমরা চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম সহকর্মীর কাছ থেকে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে ইতিমধ্যে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে সহকর্মী খালিদ হৃদয় যুক্ত হয়েছেন, জানবো তার কাছ থেকে বিস্তারিত। খালিদ, এই মুহূর্তে কোন কোন প্রার্থী প্রচারণা নেমেছেন? যেমনটা আমরা চাঁপাইনবাবগঞ্জ সহকর্মী জানাচ্ছিলেন বিএনপি প্রার্থী নেমেছে, তো প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের পরিপ্রেক্ষিতে, ভোটারে বা কি বলছে, সব মিলে জানাবেন। সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে সিরাজগঞ্জে কিন্তু নির্বাচনী প্রচারণা যেদিন থেকে শুরু, সেদিন থেকে কিন্তু সিরাজগঞ্জের নির্বাচনী প্রচারণা
আসলে খুবই জমজমাটভাবে চলছে। সেই ক্ষেত্রে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে 3 জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট বিভিন্ন দল মনোনীত মোট 39 জন প্রার্থী কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। তো এই প্রচারণার দিন থেকেই কিন্তু আসলে প্রত্যেক দলের প্রার্থী কিন্তু আসলে নিজ নিজ প্রচারণা চালাচ্ছেন, প্রত্যেক এলাকায় যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের হোসেনপুর এলাকায়। এখানে আসলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সিরাজগঞ্জ সদর 2 থেকে যে জামাত প্রার্থী রয়েছেন মোহাম্মদ। তো আমরা একটু কথা বলবো তার সাথে। চালাচ্ছেন, আপনার প্রচারণা কেমন চলছে এবং আপনি নির্বাচিত হলে আসলে আপনার প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন? ধন্যবাদ ডিবিসিকে। আপনার মাধ্যমে আমি সিরাজগঞ্জ এবং কামারখন্দবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে এই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই প্রচারণার কার্য চলছে। আমরা ভোটারদের কাছে যাচ্ছি, তবে তারা শঙ্কা প্রকাশ করছে যে আমরা ভোট দিতে পারবো কিনা। ইতিমধ্যে আমরা দেখছি যে আমাদের প্রচারণায় যারা অংশগ্রহণ করছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা মহিলা কর্মী তাদেরকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, তাদের প্রচারণা কাজে অংশগ্রহণ করতে দিচ্ছে না, বিভিন্ন ব্যাপারে হুমকি ধুমকি দিচ্ছে এবং 2-3 জন বোরকা পরিহিতা মহিলা দেখলেই তাদেরকে হেনস্থ করছে। এটা আমি নির্বাচনীর সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় মনে করছি। পাশাপাশি আমাদের পুরুষ যারা কর্মী আছে তাদেরকেও বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে এবং তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। বিভিন্ন জায়গায় নির্বাচনী অফিসে হামলা করছে, যেটা আমাদের জন্য, আমরা মনে করছি যেটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য বড় ধরনের অন্তরায়। আমরা প্রশাসনের কাছে দাবি করব যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য এই সমস্ত অন্তরায়গুলোর জন্য দূর করে। সেক্ষেত্রে প্রচারণা যে করছেন, আপনারা রাস্তায় রাস্তায় প্রচারণা করছেন, সারা কেমন পাচ্ছেন? সারা আলহামদুলিল্লাহ খুব ভালো, তবে শঙ্কার মধ্যে দিয়ে মানুষ এখনো আছে। যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় তাহলে এবারের নির্বাচনে সিরাজগঞ্জে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। সাথী শুনছিলেন যে আসলে ঠিক এই রকম চিত্রই কিন্তু সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে প্রত্যেক প্রার্থী কিন্তু আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, তাদের প্রতিশ্রুতি জনগণের মাঝে দিচ্ছে এবং তাদের ভোট প্রার্থনা করছে। তো সিরাজগঞ্জে এবার কিন্তু প্রায় 27 লাখ ভোটার আছে, যাদের আসলে মানে প্রদত্ত ভোটের মাধ্যমে আসলে এই মানে নির্ধারিত হবে আগামী জাতীয় নির্বাচনের ফলাফল সিরাজগঞ্জ থেকে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে ভোটের প্রচারণার সর্বশেষ। জান্নাত, ধন্যবাদ খালিদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে বরিশালের বেলস পার্কে। খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, গণতন্ত্রের প্রতীক। তার জীবন ও সংগ্রাম ইতিহাসের অংশ। এই প্রদর্শনী তারই দলিল, বলছেন আয়োজক ও রাজনীতিবিদরা। পড়ন্ত বিকেলে বরিশাল নগরের বেলস পার্কে ধীর পায়ে হাঁটছেন 60 বছরের বৃদ্ধা শাহিদা বেগম। চোখ তার আটকে আছে এক মহিয়সী নারীর ছবিতে। আপোষহীন নেতৃত্ব, গণতন্ত্রের প্রশ্নে দৃঢ় অবস্থান আর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতিচ্ছবি। আলোকচিত্রের ফ্রেমে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি দেখতেছি আমার খালেদা জিয়ারে, এ এখনো মরে নাই, আমাকে ভিতরেই আছে এখন পর্যন্ত। আমাকে হারে খুব ভালো লাগে। শুধু শাহিদা বেগমই নন, স্বাধীনতা ফোরাম ও বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো আজ নেই, তবে তার চিত্র প্রদর্শনীতে সে আজও জীবিত আমাদের কাছে। একমাত্র আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের যে সংগ্রাম, সে সংগ্রাম সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি ছবি যেন সময়ের সাক্ষ্য, রাজনৈতিক সংগ্রামের নীরব ভাষ্য। নতুন প্রজন্মের কাছে খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরতে এই প্রদর্শনী অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা তো মাত্র সামান্য কয়েকটা ছবি এখানে প্রদর্শনীর সুযোগ পেয়েছি, তার তো বর্ণাঢ্য কর্মজীবন। হাজার হাজার ছবি নিয়েও যদি আমরা কাজ করতাম, আমার মনে হয় যে দর্শকের মানে তৃষ্ণা মেটানোটা সম্ভব ছিল না, এতটা আগ্রহ। তরুণ প্রজন্ম বুঝতে পারবে যে একজন নারী হয়েও দেশের জন্য কতটা অবদান তিনি রেখেছেন, তার প্রতি সেই শ্রদ্ধা এবং ভালোবাসা তরুণ প্রজন্ম আগামী নির্বাচনে রাখবে। আমরা প্রত্যাশা করি যে এই তাদের আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি, প্রচার করতে পারি, ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের গণতন্ত্র টিকে যাবে, আমাদের বাংলাদেশ টিকবে। সংগ্রাম, সাহস আর আপোষহীনতার গল্প নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনী যেন নতুন করে স্মরণ করিয়ে দেয় খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য অধ্যায়ে। জিয়াদ মাহমুদ,
ডিবিসি নিউজ, বরিশাল। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের বিষয়ে জানলেও তা নিয়ে সুস্পষ্ট ধারণা নেই কুষ্টিয়ার সাধারণ ভোটারদের। লোকমুখে অনেকেই গণভোটের বিষয়ে শুনলেও সরকারি প্রচারণা চোখে পড়েনি তাদের। রাজনৈতিক দলের নেতারাও এই বিষয়ে তেমন কোনো প্রচারণা চালাচ্ছেন না বলে জানান ভোটাররা। আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে গণভোট। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। চায়ের দোকান ও মাঠে ঘাটে ভোটের আলোচনা চললেও গণভোট নিয়ে নেই তেমন প্রচারণা। আর এই কারণে সাধারণ ভোটাররা হ্যাঁ ও না ভোট নিয়ে রয়েছেন অন্ধকারে। হ্যাঁ কোন দিক যাবে আর না কোন দিক যাবে এটি জানার বিষয়। ভোট আসছে, যে কোনো দাঁড়িপাল্লা হোক, আপনার ধানের শীষ হোক, যা কিছু একটা দেবো। তো এর ভিতরে আবার হ্যাঁ বা কেমন দেবো, না বা কেমন দেবো, আর ভোট বা কেমন দেবো। রাজনৈতিক দলের নেতারা তাদের নিজস্ব প্রচারণার সময় গণভোটের কথা বলছেন, কোনো দল আবার লিফলেট বিতরণ করছেন। তবে সব মিলিয়ে প্রচারণা কম থাকায় ভোটারদের মধ্যে নেই তেমন আগ্রহ। হ্যাঁ না ভোটের বিষয়ে আমাদের কাছে কেউ আসেনি, কিন্তু এটা শোনা যাচ্ছে যেভাবে যে জামাত বিএনপির, তবে সরকারি হিসাবে কেউ এখন আমাদের সাধারণ পাবলিকে কেউ জানায় নাই। সব আলোচনা করছে, বলছে, মুখে মুখে শুনছি, এইটাই। বিস্তারিত তো এখনো কেউ বলছে না ঠিকভাবে। নারী ভোটাররা বলছেন গণভোটের কথা শুনলেও কি কি বিষয়ে ভোট হচ্ছে তা নিয়ে ধারণা নেই তাদের। ভোটটা দিলে কিনা সরকার ভালো হবে, সরকার একই সরকার যাতে থাকি যায়, কিভাবে যে কিছুটা কথা বুঝলো অতটা আমি পারছি না। ওইসব লোকই আসছে, দুই একজন চাচ্ছে, এই আর কি। সেটা তো তাদের দলের পক্ষে চাচ্ছে, তাছাড়া সরকারি কেউ আসেনি। এদিকে জেলা প্রশাসন, পৌরসভা সহ অন্যান্য সংস্থা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। মাঠ পর্যায়ে নানা অনুষ্ঠানে হ্যাঁ ভোটের যৌক্তিকতা তুলে ধরা হচ্ছে। নেতারা বলবে যে আচ্ছা আমার অমুক গেছে, ওরে পুলিশ বানাই দেন। এটা আপনারা চান? নিশ্চয়ই চান না। তাহলে যদি পিএসসি স্বাধীন চান, কেয়ারটেকার গভর্নমেন্ট যদি চান, তাহলে এই যে দেখেছেন তো একটা ব্যালট হবে, সেই ব্যালটের রং হবে গোলাপি। সেখানে তাহলে হ্যাঁতে ভোট দিলে আপনারা ওইগুলো পেয়ে যাবেন, আর হ্যাঁতে ভোট না দিলে ওইগুলো পাবেন না। গণভোটের বিষয়ে সরকারি প্রচারণা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হলে সচেতনতা আরও বাড়বে বলে মনে করেন ভোটাররা। ডিবিসি নিউজ ডেস্ক। ওষুধ সংকটে স্বাস্থ্যসেবা মিলছে না জয়পুরহাট জেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে। ফিরে যাচ্ছেন গ্রামের দরিদ্র রোগীরা। তাদের অভিযোগ, জ্বর ও সর্দি কাশি সহ প্রাথমিক রোগের ওষুধ আগে মিললেও গেল 8 মাস ধরে কোনো ক্লিনিকেই আর ওষুধ দেওয়া হচ্ছে না। সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস সিভিল সার্জনের। জয়পুরহাট জেলার 5টি উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 113টি। সরকারি উদ্যোগে এই ক্লিনিকগুলোর মাধ্যমে দীর্ঘদিন থেকেই গ্রামের দরিদ্র রোগীরা প্রাথমিক চিকিৎসা সেবা পাচ্ছিলেন। জ্বর ও সর্দি কাশি সহ প্রাথমিক রোগের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়ে উপকৃত হচ্ছিলেন সাধারণ মানুষ। তবে 8 মাস ধরে ক্লিনিকগুলোতে ওষুধের বদলে মিলছে শুধুই পরামর্শ। এতে সুচিকিৎসা বঞ্চিত প্রান্তিক মানুষরা। বিগত ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের এখানে কোনো ঔষধ সাপ্লাই হয়নি, এই জন্য আমরা আসতেছি আবার ফেরত যাচ্ছি। এখানে পাচ্ছি না বলে আমরা সদরে যাচ্ছি বা অন্য অন্য জায়গায় যাচ্ছি। আমরা চাই অতি তাড়াতাড়ি আমাদের এই ক্লিনিকে ওষুধ আসুক। ওষুধ না থাকায় সমস্যার কথা জানালেন ক্লিনিকগুলোর দায়িত্বে থাকা কমিউনিটি ও হেলথ কেয়ার প্রোভাইডারগণ। আমরা আমাদের চিকিৎসা সেবাটাকে ব্যাহত হচ্ছে। গত প্রায় 7-8 মাস ধরে আমাদের ঔষধ না থাকার কারণে গ্রাম পর্যায়ের হতদরিদ্র লোকেরা ক্লিনিকে আসতেছে, তারা ঔষধ না পেয়ে ফেরত যাচ্ছে। কোনো ক্লিনিকে আপাতত ঔষধ নাই। 6 মাস থেকে এখানে আমরা ওষুধ পাচ্ছি না। ওষুধ না থাকার জন্য আমরা রোগীদের সেবা দিতে পাচ্ছি না। তবে ওষুধ সরবরাহ স্বাভাবিক করে রোগীদের ভোগান্তি দূরের আশ্বাস সিভিল সার্জনের। বিগত বহুদিন ধরে এই কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধের সরবরাহ বন্ধ থাকার কারণে প্রান্তিক মানুষদের অনেক ভোগান্তি হয়েছে, কষ্ট হয়েছে। সদরেও খুব দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিতের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর কষ্ট অনেকটা লাঘব হবে। কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ দ্রুত নিশ্চিতের দাবি ভুক্তভোগী ও সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।